দীর্ঘ শুনানির পর আজ 17ই নভেম্বর বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। আর তারই সাথে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে তাকেও মৃত্যুর সাজা শোনানো হয়েছে। আর এরই সাথে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের সমস্ত ব্যক্তিগত সম্পত্তিকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করে সাধারণ মানুষের মধ্যে সেগুলো বন্টন হবে, দেশের অর্থনীতি চাঙ্গা হবে। 4 জুলাই বাংলাদেশ জুড়ে যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন ছাত্রদের শুরু হয়েছিল এবং সেই ছাত্রদের উপর বাংলাদেশের তৎকালীন প্রশাসন জল্লাদের হাসি হেসে যে নিরীহ ছাত্রদেরকে, যারা আগামী দিনে ভবিষ্যৎ, তাদেরকে নিপীড়নের মধ্যে হত্যা করেছিল, সরাসরি বুকের মধ্যে গুলি চালিয়েছিল এবং সেই মর্মান্তিক মৃত্যু হয়েছিল সেই বাংলাদেশি আগামীর ভবিষ্যৎকামী ছাত্রদের। আজ ঘোষিত হলো বাংলাদেশের এই ক্রাইম ট্রাইব্যুনাল সেই হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে যে অসংখ্য পরিবার তার স্বজনদেরকে হারিয়েছিল, সেই সমস্ত পরিবার আজ কিছুটা হলেও শান্তির নিঃশ্বাস ফেললো, তারা একটা স্বস্তির শ্বাস ফেললো। যদিও তারা এই শাস্তির ঘোষণাতে সন্তুষ্ট নন, যথেষ্টভাবে তারা এই শাস্তিতে সন্তুষ্ট নন। আর এরই সাথে বাংলাদেশে নতুন করে ব্যাপকভাবে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ আওয়ামী লীগ দল ইতিমধ্যেই তারা আগামীকাল দেশ জুড়ে হরতাল ডেকেছে এবং তারা এই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন শুরু করবে বলে তারা জানিয়েছে। আর এই হরতাল শুরু হলে বাংলাদেশের যে অর্থাৎ প্রধান যে বিরোধী দলগুলো রয়েছে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 1971 সালে এক রক্তাক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানকে পরাস্ত করে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। পাকিস্তানকে পরাস্ত করার পর বাংলাদেশের রাষ্ট্রের জন্ম হয়েছিল। দেশ যত এগিয়েছে, দেশের সময় যত এগিয়েছে, বাংলাদেশের সরকার ধারাবাহিকভাবে এই মুক্তিযোদ্ধার পরিবারদেরকে একাধিক সুযোগ দিয়ে এসেছে, চাকরি দিয়েছে, চাকরিতে সংরক্ষণ। এমনকি একবিংশ শতাব্দীতেও এসেও যখন অধিকাংশ মুক্তিযোদ্ধারা মৃত্যু হয়েছে, তার পরিবারের সন্তানেরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছে। এমনকি মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও পর্যন্ত রাষ্ট্রীয় চাকরি সংরক্ষণের সুবিধা ভোগ করেছে। এরই প্রতিবাদে বাংলাদেশের ধীরে ধীরে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল। 2024 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথম এই আন্দোলনের সূত্রপাত করেছিল। আর ঢাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গোটা বাংলাদেশ জুড়ে অল্প দিনের মধ্যেই এই আন্দোলনকে দাবানলের আকার ধারণ করে এবং বাংলাদেশের সর্বত্র একেবারে নিচুতলার খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শহরের বিত্তশালী ও অভিধানী নাট্যশিল্পী, কবি, সাহিত্যিক প্রত্যেক স্তরের মানুষ এই আন্দোলনে সুযোগ এসেছিল। তারা এই আন্দোলনে এগিয়ে এসেছিল, তারা সরকারের বিরুদ্ধে দাবি দাওয়া পেশ করতে থাকে। এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের উপরে হাসিনা সরকার নিষ্ঠুরভাবে এক স্বৈরাচারী শাসকের ভূমিকা পালন করে এবং এই ছাত্রদের কণ্ঠরোধ করার চেষ্টা করে। পুলিশ তখন জল্লাদের ভূমিকা গ্রহণ করে এবং বাংলাদেশকে মৃত্যুর উপত্যকায় পরিণত করার চেষ্টা করে। একের পর এক নিরীহ ছাত্রকে গুলি বর্ষণ শুরু করে। এতে বাংলাদেশে প্রায় 1400 আন্দোলনকারীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়। তাতেও সরকার কোনোভাবেই ছাত্র নেতাদের সঙ্গে কোনো মুখোমুখি আলোচনায় বসতে রাজি হননি, সে প্রস্তুত হয়নি। এমনকি তার যে সিদ্ধান্ত, অর্থাৎ সংরক্ষণের যে সিদ্ধান্ত, যে পরিবর্তন করতে বলা হয়েছিল, সরকার কোনো সদার্থক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেনি। আন্দোলনের পারদ যখন একদিকে ছুটতে থাকে, সরকার যখন অপরদিকে চেষ্টা করতে থাকে এই আন্দোলনকে কণ্ঠরোধ করার এবং এই আন্দোলনকে পুরোপুরি বন্ধ করার, তারই চেষ্টায় নিরস্ত যুবক আবু সাইদ পুলিশকে উদ্দেশ্য করে বলে, যখন পুলিশকে উদ্দেশ্য করে তাকে গুলি করতে আহ্বান করে এবং পুলিশ সেই সময় নিরীহ কাপুরুষের মতো আবু সাইদের বুকে গুলি করে প্রকাশ্যে রাজপথে খুন হয় আবু সাইদ। আর এই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের আর ধরে রাখা সম্ভব হয়নি। ফলে অবস্থা অত্যন্ত হাতের নাগালে চলে যায়। আন্দোলন যারা করছিল তাদের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না। এই আন্দোলন ক্রমশই সাধারণ মানুষ থেকে নিয়ে একেবারে বিত্তশালী পর্যন্ত সবার স্তরে ছড়িয়ে পড়লো এবং বাংলাদেশের আবাল বৃদ্ধ প্রনেতা আবু সাইদ পুলিশের গুলিতে খুন হওয়ার যে ঘটনা,
তাদের স্বাভাবিক বুদ্ধি হারিয়ে ফেলে আন্দোলনকারীরা এবং সাধারণ মানুষ আন্দোলনে সামিল হয়। তারা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের দিকে পৌঁছতে থাকে। ফলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ে এবং পুলিশ তারা ক্ষমতা হারাতে শুরু করে। দেশের মানুষ তখন আইনকে নিজের হাতে তুলে নেয়, কারণ এই স্বৈরাচারী শাসকের জন্য আর কি করার আছে, যে নিজের দেশের ছাত্রদের উপর গুলি চালাতে কোনো দ্বিধাবোধ করে না। সেই সব দেশের শাসকের প্রতি তাদের আর কি আইন রক্ষা করবে? তারা তো আইনের বিচার পাবে না। হাজারো হাজারো নিরীহ মানুষ বিনা দোষে তারা জেলে খেলছে। এই শাসকের জন্য তারা আর কি করতে পারে? তারা কি নিজের হাতে আইন ছাড়া অন্য কোনো পথ খুঁজে দিতে পারে? অসম্ভব। এই অবস্থা একটি গুরুতর যখন পৌঁছে যায়, তখন হাসিনাকে মাত্র 45 মিনিট সময় দেওয়া হয় দেশ ত্যাগ করবার জন্য। কারণ ইতিমধ্যেই দেশের ক্ষুব্ধ আন্দোলনকারীরা গণভবনকে প্রায় ঘিরে ধরার মতো হয়েছিল। সেই অবস্থাতেই শেখ হাসিনা দেশের সেনাদের সাহায্যে দ্রুততার সঙ্গে ভারতের ত্রিপুরাতে ল্যান্ড করে এবং দিল্লিতে রাজনৈতিক ভাবে সে আশ্রয় চান শেখ হাসিনা। এবং সেই 5ই আগস্ট 2024 সাল পর্যন্ত আজও দিল্লি সরকারের রাজনৈতিক আশ্রয়ের মধ্যে রয়েছেন। আর এরই মধ্যেই বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সে হাসিনাকে এই মানবতা বিরোধী, এই ইসলাম বিরোধী যে তার হত্যাকাণ্ড, তার বিচার চেয়ে মৃত্যুদণ্ড ধার্য করেন। হাসিনা দেশ ছাড়ার পর দেশে এক রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি করেছে চলে যায়। এবং সেই অবস্থায় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মহামতি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন বিচক্ষণ জ্ঞানী এবং একজন ভালো কূটনীতিবিদ। তিনি দেশের প্রধান উপদেষ্টা পদ গ্রহণ করেন এবং সে নিশ্চয়ই জ্ঞানী, সে নিশ্চয়ই এক ভালো পদক্ষেপ গ্রহণ করবেন। এবং যে আওয়ামী লীগ সরকারের নেতা মুজিবুর রহমান, তারা আজকে গোটা দেশ জুড়ে যে কয়েক হাজার মূর্তি নির্মাণ করা হয়েছিল, সে সরকার যেটা নির্মাণ করেছিল সেই মুজিবুর রহমানের, সাধারণ মানুষ তারা ক্ষোভ উগরে দিতে একটার পর একটা মূর্তিকে তারা ভেঙে ফেলতে থাকে। এখান থেকেই স্পষ্ট বুঝতে পারা যায় যে গোটা দেশের মানুষ প্রতিক্রিয়া কিরকম, শাসকের বিরুদ্ধে তাদের সমর্থন কিরকম, এটাই তারা বুঝতে পারে। এবং এই অন্যায়, এই নিপীড়ন এখন প্রতিবাদী আন্দোলনকারীর উপর এই যে বর্বর জুলুম, এই জুলুমকে তারা তীব্রভাবে ঘৃণা করেছে এবং তারা রুখে দেওয়ার মতো চেষ্টা করেছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। এই বছরের গোড়ার দিকে 12 দিনে আমরা সফর করলাম বাংলাদেশ। আর এই সফরে আমরা বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি, বাংলাদেশের নানান স্তরের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের প্রতিক্রিয়া কিরকম সেটা বোঝার চেষ্টা করেছি। সেই জন্য সাধারণ রিক্সাওয়ালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বুদ্ধিজীবী, আইনজীবী, সমস্ত স্তরের মানুষের কাছে আমরা তথ্য সংগ্রহ করেছি, কথা বলেছি এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল আমরা ঘুরেছি। চট্টগ্রাম, কক্সবাজার থেকে শুরু করে আমাদের এই ত্রিপুরা সীমানা অঞ্চল পর্যন্ত আমরা ভ্রমণ করেছি এবং আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছি। যে বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কি পরিমাণ সেখানে স্লোগান লেখা হয়েছে এই হাসিনা সরকারের বিরুদ্ধে। সেখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে মানুষের ভ্রমণ করে বাংলাদেশকে শ্মশানে পরিবর্তন করার যে হাসিনা চেষ্টা করেছিল, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ ছাত্রদের দেশে নষ্ট করার চেষ্টা করেছিল, সেটার বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং একদম উচ্চ স্তর থেকে নিম্ন স্তর উচ্চ স্তরে পর্যন্ত আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আজকে নতুন ভাবে বাংলাদেশে এক রাজনৈতিক সংকট শুরু হয়েছে, এটা আমরা ইতিমধ্যে জানি। বাংলাদেশের বিএনপি বর্তমানে সবচাইতে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে। অন্যদিকে জামাতও কিন্তু বিএনপির সঙ্গে একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। জামাত বর্তমানে একজন এক শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে। অন্যদিকে নতুন করে আওয়ামী লীগ, তারাও রাজনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে, যদিও ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। যে আওয়ামী লীগ সেই নির্বাচনে সে অংশগ্রহণ করতে পারবে না, কারণ সেই দল একজন রাষ্ট্রবিরোধী, একজন রাষ্ট্রের নিজের দেশের নাগরিকের বিরুদ্ধে হত্যা চালিয়েছে। সেই দেশের দলকে কখনোই দেশের ভোটাধিকার দলে অংশগ্রহণ করানো হবে না, এ কথাই সেখানে প্রকাশ করেছে তারা। এবং এই রায়ের বিরুদ্ধে তারা আন্দোলন করবে এবং এখানে থেমে থাকতে চায়নি। তারা জানিয়েছে যে বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন আওয়ামী লীগ দলকে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে এই আন্দোলনকে তারা আরো ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাবে। ফলে বাংলাদেশের মধ্যে এক গৃহযুদ্ধ বাঁধার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। প্রশ্ন এখন, তত্ত্বাবধায়ক সরকার, বিচক্ষণ সরকার, আমাদের জ্ঞানী সরকার, আমাদের শান্তি নোবেল বিজয়ী সরকার এখন কি করে? আমাদের বাংলাদেশের শান্তি বিজয়ী নোবেল পুরস্কার সরকার সে কি করে? আমরা ভারত থেকে এতটাই খবর রাখতে পারি। এবং তারা কি যুদ্ধে লিপ্ত হবে, নাকি তারা শান্তির মধ্যে নিজের দেশের একটা নির্দিষ্ট সরকার গঠন করে দেশের সুস্থায়ী একটা রাজনৈতিক কৌশল তারা সৃষ্টি করবে? নাকি বাংলাদেশ
ভারতকে বাধ্য করবে হাসিনাকে প্রত্যার্পণ করতে, কারণ এটা বন্দি বিনিময় প্রথা অনুযায়ী তাকে ফেরত দেওয়া উচিত, যেটা ভারত ও বাংলাদেশের মধ্যে আছে। কারণ ইতিমধ্যেই ডক্টর ইউনূস ভারতবর্ষকে একাধিকবার অনুরোধ জানিয়েছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করার জন্য, কারণ ভারত এবং বাংলাদেশের দুই দেশের মধ্যে বন্দি প্রত্যার্পণের আইন ইতিমধ্যে পাশ হয়ে আছে। সেই আইনের বলে সেই হাসিনাকে বাংলাদেশ হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল, কিন্তু ভারতবর্ষ সরকার এই বিষয়ে কোনো উত্তর দেয়নি। তাই আগামী দিনে শেখ হাসিনাকে বাংলাদেশ আনতে পারবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই আমি এখানে শেষ করতে যাচ্ছি আমার এই এক 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 বিখ্যাত মানে এক মানবতা বিরোধী যে কাজ হাসিনা করেছে তার বিরুদ্ধে যতটা পারলাম বিবৃতি দিলাম। কিন্তু আপনারা কি চান? আপনারা কি নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করবেন না?